নমস্কার, রাজনীতির সাম দাম দণ্ড ভেদের আরেকটা এপিসোডে আমি স্বর্ণালী এবং শুভ্রাংশু এখানে চলে এসেছি। নির্বাচন যে কোনো দিন ঘোষণা হয়ে যেতে পারে, কবে ঘোষণা হবে সেটা জানা যাবে ফুল বেঞ্চ নির্বাচন কমিশনের। আমরা যখন কথা বলছি তার মাঝেই ফুল বেঞ্চের হোটেল কোথায় কোথায় তারা বসবেন, কোন গাড়িতে তারা যাবেন, সেই গাড়ির সিটে তোয়ালে দিয়ে একেবারে সাহেবরা যারা আসছে তাদের আয়োজন একেবারে পাকাপাকিভাবে করে নেওয়ার পদ্ধতি শেষ হচ্ছে। ফুল বেঞ্চ অর্থাৎ গণেশ কুমার সহ গোটা যে নির্বাচন কমিশনের টিম, কমিশনাররা তারা আসতে চলেছেন এই সপ্তাহান্তে। তাদের কলকাতা সফর এবং সোম এবং মঙ্গলবারের মধ্যে তাদের খুব বড় বড় কিছু মিটিং, বিএলওদের সাথে মিটিং, ইআরওদের সাথে মিটিং, এবং তারপর মঙ্গলবার চলে যাওয়ার পর যে কোনো মুহূর্তে অ্যানাউন্স হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে অ্যানাউন্স হয়ে যেতে পারে। এবং যেরকম আমরা খবর পাচ্ছি যে এটা কিন্তু ওই আগেরবারের মতো ওই সপ্তমী অষ্টমী নবমীর মতো হচ্ছে না, 3 দিন মোটামুটি ধরে নেওয়া হচ্ছে। 3 দফার 3 দিনের মধ্যে 3 দফায় ভোটটা হয়ে যেতে পারে। ঠিক। এবং এই জায়গা থেকে আমরা যেগুলো আরও যে তথ্যগুলো আসছে, কিন্তু সেই সমস্ত তথ্যগুলোকে কোথাও ছাপিয়ে যাচ্ছে, আবারও শিরোনামে চলে আসছেন একজন, শুভ্রাংশুদা, মাননীয়া আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ধর্ণা শুরু করে দিয়েছেন। প্রশ্ন হচ্ছে এই ধর্ণাটা কার বিরুদ্ধে, কিসের জন্য? সুপ্রিম কোর্টের নির্দেশের পর যদি হয় তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে কেন ধর্ণা নয়, কেন দিল্লিতে গিয়ে ধর্ণা নয়, কেন এখানে ধর্ণা? আর এর মাঝখানে আরো অনেক কিছু জল গড়িয়ে গেছে, গঙ্গা দিয়ে টালিনালা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। যেমন রাজ্যপাল পরিবর্তন হয়ে গেছেন, যে কোনো মুহূর্তে আশঙ্কিত হয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব কিছু মিলিয়ে এখন দুয়ারে নির্বাচন, বাহিনী এসে গেছে, আরও আসতে শুরু করেছে, এবং আর কিছুদিনের মধ্যে আমরা তারিখ দিনক্ষণ দফাও জানতে পেরে যাব। এটা মানে এতদিন আমরা সবাই ভোট দেখি, তুমি আমি ময়ূক সবাই ভোট দেখছি। ভোট হচ্ছে উৎসবের মতো করে ভোট হয় বলে সবাই, আমরা দেখি ভোট কীভাবে হয়। তো যাই হোক, কিন্তু এত বিশালভাবে মানে কি যে কখন কী হবে কেউ যায় না, মানে টান টান একটা ব্যাপার চলছে। তুমি তো ইউক্রেন গিয়েছিলে, ভোট কি টাইমে হবে কি মনে হচ্ছে? ভোট হবে বলে আমার এখনো মনে হয়, টাইমেই হবে, দেরি হবে না। না, ভোট ঠিক, সব কিছু ঠিকঠাক হবে। কিন্তু তার আগে এই যে একের পর এক গৌরচন্দ্রিকা হচ্ছে, মানে তোমার ইউক্রেনে তুমি যখন দাঁড়িয়েছিলে, আমি তখন তো এখানে দেখছিলাম, আমরা টিভি থেকে এই চালাও ওই সোনালি বলবে, তুমি বলতে পারছো না, তুমি জানো না কি হবে, বোমটা চলে এলো। হ্যাঁ, আমি এখানে কথা বলছি, মনে করছি মানে এবারে যেমন হচ্ছে রাজ্যপাল হট করে হাবিস, রাজ্যপাল পাল্টে গেল, রাজ্যপাল চলে গেল, হট করে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে বলছে আমি ধর্ণা দেবো। 2 দিন আগে বলেছে, কিন্তু হট করে মানে কোনো মানে মুখ্যমন্ত্রী এর আগে কখনো ভোটের আগে এরকম ধর্ণা দেয়নি। মুখ্যমন্ত্রী দাবি করছেন উত্তপ্ত বাকবিতণ্ডাও হয়েছে যখন উনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওনাকে টেলিফোন করে জানিয়েছেন যে আপনার রাজ্যের রাজ্যপাল বদল হয়েছে এবং নতুন রাজ্যপালের নাম রবি সাহেব, RN রবি সাহেব। মুখ্যমন্ত্রী কি বলছে আমাকে জানানোই হয়নি বলছে। হ্যাঁ, মানে উনি হঠাৎ টেনশনও করতে শুরু করে দিয়েছেন। আমরা জানি না কিসের আশঙ্কা, কিন্তু উনিও সবাই মিলে টেনশন করছেন। তৃণমূলের মুখপাত্ররা সবাই বলতে শুরু করেছে রাষ্ট্রপতি শাসন করার জন্য নাকি একে নিয়ে আসা, সবাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা শুরু করে দিয়েছে। যদি কিছু এমন কিছু না হয় আমরা আশঙ্কা করছি, এবং তার ধামাধারি কোনো লোকজন বলতে শুরু করেছেন। আমার সেই উত্তম সুপ্রিয়ার একটা সিনেমার গান মনে পড়ছে যে আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয় কি জানি কি হয়। এটা হচ্ছে আসছে নির্বাচন, মন তাই ভাবছে কি হয় কি হয় কি জানি কি হয়, এরকম টাইপের। এবার কি সিম্প্যাথি, মানে এটা আমার মানে এই তিনজনই আছে, আমি মানে রাষ্ট্রপতি শাসন জারি হলে যে কোনো দল একটা বড় সংখ্যক সিম্প্যাথি পায়, এবং ভারত সরকার বা নরেন্দ্র মোদী এখানে তৃণমূল কংগ্রেস সিম্প্যাথি পাবে না, খুব স্পেসিফিক্যালি বলে দেয় আমরা রাষ্ট্রপতি শাসন জারি করি না। এক্ষেত্রে মানে সুপ্রিম কোর্ট যদি বলে দেয় যে ডেটটা পেছাচ্ছে, যেটা স্বর্ণালী বারবার বলছিল, তোমাদের কি মনে হয় মানে এটা কি করে সিম্প্যাথি হয়? আমি আমারটা বলি শুভ্রাংশুদা আগে, কারণ এই ডেট পেছানোর জন্য মূল তো দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। তার যদি এখন সুপ্রিম কোর্টে গিয়ে মাই লর্ড বলে এই সমস্ত যা কিছু মঞ্চস্থ করাচ্ছিল যদি না করতেন, যদি তিনি বারবার করে দফায় দফায় কোর্টে না যেতেন, যদি এসআইআর মতো প্রসেসে হতো, এতক্ষণ সব শেষ হয়ে যেত। উনি তো এটাকে দীর্ঘায়িত করলেন, এবং যদি 5ই মে পেরিয়ে যায়, সময় পেরিয়ে যায়, এ তো নিয়ম অনুযায়ী অটোমেটিক্যালি সাংবিধানিক সংকট তৈরি হবে। তাই নয় কি? আমি কি ভুল বলছি? দেখো, এই যে ভোট যুদ্ধ এসব যে ব্যাপারগুলো হয় না, দেখো টিম্প্যাথি ব্যাপারগুলো না। কি বলছো? একটা সময় মানে আমরা দেখেছি, আমি নাম উল্লেখ করছি না, রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল বা কনস্টিটিউশন ক্রাইসিস হয়েছিল বলে কোনো একজন প্রধানমন্ত্রীর ছেলে সে এক রাতের মধ্যে বিপুলভাবে। তুমি ঠিক বলছো, কিন্তু এখানে মানে ভোটটা 2 রকমের ভোট হয়। বা ইন্দিরা গান্ধী ফিরে এসেছিলেন রাষ্ট্রপতি শাসনের পরে, সব ঠিক আছে। 75-এ ইমার্জেন্সি জারি করে ইন্দিরা গান্ধী ফেরেওনি, ঠিক, মানে সেটাও তো রাষ্ট্রপতি শাসন হয়েছিল। মুদ্রা কথা হচ্ছে মানুষের মন, এই যে ভালোবাসার মতন, বুঝলে,
যে তোমার কাকে ভোট দেবে, অনেকগুলো ঘটনা থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় বা যে মুখ্যমন্ত্রী থাকেন তার প্রতি ক্ষোভ বিক্ষোভ থেকে মন তৈরি হয়। সেই মন যদি বিগড়ে যায়, তুমি যাই করো তাতেও কোনো সিম্পেথি হয় না। তুমি মানে সারা বছর দিয়ে চাবুক দিয়ে চাপকালে যে লাস্টে মলম লাগাবার জন্য 5 টাকা দিয়ে দিলে হাতে, তা মন আর মানে 2011-তে যেরকম মানুষ একদম মনস্থির করে নিয়েছিল যে আমরা সিপিএম কে হাঁটাবো, আমরা লাল পার্টি আর চাই না, মমতা বন্দ্যোপাধ্যায় সবাই ঢেলে ভোট দিয়েছিলেন, ঠিক সেরকম মনে হচ্ছে যে এবারে যদি মানুষ যদি ডিসিশন নিয়ে নেয় যে এত কিছুর পর আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাই, তাহলে আরো কিছু করার নেই, তখনও কিছু করার নেই। সেবারও বসন্ত ছিল, সেবারও ওই কৃষ্ণচূড়া গাছ বা পলাশ গাছ ছাড়া আর কোথাও লাল ছিল না, কোথাও লাল ছিল, পুরোটা সবুজ হয়ে গেছিল। আর এবারও যেটা হতে চলেছে, এই সবজিটা কিন্তু ফিকে হয়ে যাচ্ছে, তাই তো? কেমন একটা হালকা দুই রিপোর্টার রয়েছেন আমাদের সঙ্গে, সৈকত এবং অনুপম। কি মনে হচ্ছে অনুপম? দেখো, এত 2011 পালা বদলের পর 2012-তে কোনো নির্বাচন ছিল না তো বাংলায়, 2013-তে প্রথম নির্বাচন ওই সরকারের আমলে। সেই সময় থেকে একটা শব্দ সাংবাদিকতা ভাসছিল, সেটা হচ্ছে কড়া শাসানির মধ্যে ভোট। ঠিক। আর 2026-এ এবার হবে কড়া শাসনে ভোট। শাসনটা করবে কে? করবে নির্বাচন কমিশন। যেভাবে গোটা বিষয়টি কমিশন এখনো পর্যন্ত সামলাচ্ছে এত ঝড় ঝাপটার পরেও, তাতে এটা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে যে কমিশন কিন্তু এবার আর কোনো দায় নিজের ঘাড়ে নেবে না। দায় কি? চুলের মুঠি ধরে ক্যান্ডিডেটকে টানতে টানতে পঞ্চায়েতে বার করেছিল একজন মহিলা ক্যান্ডিডেট, আমরা দেখেছিলাম, শাসক দলের বিরুদ্ধে অভিযোগ ছিল। এবার নমিনেশন ফাইল মানে দেওয়া থেকে শুরু করে ক্যাম্পেন এবং ভোটের দিন, ভোটের পরেও পুরোটা এই কন্ট্রোল করে দিচ্ছে কমিশন। এই যে ফুল বেঞ্চ আসবে, ফুল বেঞ্চ এসে পশ্চিমবাংলার জন্য কি নতুন ঘোষণা করবে? 4টে রাজ্যে ফুল বেঞ্চ চলে গিয়েছে, সেখানে সমস্ত কিছু কমপ্লিট। পশ্চিমবঙ্গে ফুল বেঞ্চকে আসতে হচ্ছে এমন একটা সময় যখন পশ্চিমবঙ্গে এসআইআরটা কমপ্লিটই হচ্ছে না। অন্যান্য রাজ্যে গেছে, সেখানে প্রসেস শেষ, ফুল বেঞ্চ গেছে, কথা বলেছে, তারপর ভোট ঘোষণা করে দেবে। কিন্তু পশ্চিমবঙ্গে কমিশনকে এখনো 60 লক্ষ নামের বোঝা মাথায় নিয়ে ভোটটা ঘোষণা করতে হবে। এই যে ধরনের বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে এত লোককে ঝুলিয়ে রেখে ভোট করা যাবে না, কিন্তু নির্বাচন কমিশন একবারও বলেনি যে এত লোককে ঝুলিয়ে রেখে আমরাও ভোট করব। আমার কাছে এখনো পর্যন্ত ইনফরমেশন 8 লক্ষ নিষ্পত্তি হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে, বাকি হয়ে গেছে। এবার ধরো 10টি ছেলের মধ্যে কিছু ছেলে নেই, আর 8 লক্ষ নিষ্পত্তি হয়েছে। এবার ভোটটা সম্ভবত 15 অথবা 16তে যদি ঘোষণা করে দেয়, তারপরে প্রচারের জন্য 45 দিন, তারপরে 45 দিন কোথাও সংবিধানে লেখা নেই যে 45 দিনই না, 45 দিন নাও হতে পারে, 30 দিন হতে পারে, মিনিমাম তো এক মাস নাকি? কোথাও লেখা নেই, এটাই হচ্ছে মজা। সংবিধানে এই যে আমরা সময়টা কিন্তু রীতি আছে, রীতি চলমান, এটা চলছে, এটা রীতিটা মানবে কে? এই যে আমরা সময়টা পাচ্ছি 25 দিন হোক 45 দিন হোক, এই 15 তারিখের পর যে এক্সট্রা টাইমটা পাচ্ছি, সেখানে কিন্তু ঝড়ের গতিতে সলিউশন। এবার কমিশন একটা কথা বারবার বলছে, যদি আমি প্রার্থী হয়ে থাকি, আমি নমিনেশন দেওয়ার আগের মুহূর্ত পর্যন্ত আমার যদি কোনো বৈধ ভোটার থাকে, সে নাম তুলতে পারবে। ফলে কেউ যদি বলে কমিশনের হাতে সময় নেই, সে বিভ্রান্ত করছে। কমিশনের হাতে এখনও পর্যাপ্ত সময় আছে। 8 লাখ মতন সলিউশন হয়েছে, কিছু নাম র্যান্ডাম বাদ যাবে, মানে আমরা যেটা বলছিলাম ময়ূকদা, এমন সার্টিফিকেট দিয়েছে, ব্লাড রিলেশন সার্টিফিকেট, ভুয়ো বার্থ সার্টিফিকেট, এগুলো তো আর ক্রস চেক করার কিছু নেই। জন্মের আগে বার্থ সার্টিফিকেট, সেটা তো তুমি শো করেছিলে স্বর্ণালী। এরকমও আছে মানে যেটা হওয়া উচিত নয়, ইয়ারও লেভেল অবধি যেটা চলে গেছে। মানে তোমাকেও হয়তো হিয়ারিং এ ঠিক আছে, আমাকেও হিয়ারিং এ ঠিক আছে, আমরা অরিজিনালের ছবিটা স্ক্যান ডকুমেন্টটা সেটা দিয়েছি। এরকমও হয়েছে অরিজিনাল এনুমারেশন ফর্ম নেই, জেরক্স এনুমারেশন ফর্ম আপলোড করেছে। মানে এটা বিভিন্ন অ্যাসেম্বলিতে হয়েছে, এবং এটা নিয়ে বলেছে বিচারপতিরা যারা ছিলেন তারা বলেছিলেন সূত্রের খবর, আমরা কাজ করবো না যতক্ষণ না এনুমারেশন ফর্ম অরিজিনাল দিতে হবে। তারপরে আবার এনুমারেশন ফর্ম বোধহয় অরিজিনালি নিয়ে আসা হয়েছে। এনুমারেশন ফর্ম নয়, প্রচুর তথ্য আছে যেটা আপলোডই করা হয়নি। কেন? এই ইয়ারও এত নেগলিজেন্স, মানে ধরো আমার এক খুব পরিচিতির কথা বলছি, তাকে হিয়ারিং এ ডেকেছে, সেই হিয়ারিং এ অ্যাপিয়ার করেছে, সে তার ডকুমেন্টস দেখিয়েছে, তার ডকুমেন্টসটা আপলোড করেনি। তাহলে সুতরাং তার ডকুমেন্টস যখন আপলোড করেনি, সে নর্মালি ডিলিট হয়ে গেছে। এইবার যখন লিস্ট বেরিয়েছে, সে দেখছে তার নামে ডিলিটেশন লেখা রয়েছে, ডিলিট লেখা রয়েছে। এবার সে সঙ্গে সঙ্গে ইয়ারোর সাথে যোগাযোগ করছে, আপনার ডকুমেন্টসটা আমাদের সার্ভেইলেন্সের মধ্যে রয়েছে, আমরা ওটা নজরদারির মধ্যে রেখেছি। ভাই তুমি কেন নজরদারি? তোমার তো কাজ হচ্ছে আপলোড করে দেওয়া, তুমি নজরদারি করা কেন? নজরদারি করার জন্য গোটা সিস্টেমটা দেখছে দিল্লি থেকে। তোমার কাজ হচ্ছে কেউ যদি হিয়ারিং এ অ্যাপিয়ার করে, তুমি ইয়ারো তুমি তার ডকুমেন্টসটা আপলোড করে দাও। এটা কিন্তু ভীষণ ইনফরমেশন। এইটা আমি বলছি, এইটা না
না খুব দ্রুত গতিতে হবে। না অনুভব, আমার মনে হয় কি তুই এটা আরো একবার করে ভালো করে খুব ক্লিয়ারলি বল করে। এই মুহূর্তে যে প্রচুর মানুষ দেখছেন, প্রতি সপ্তাহে দেখেন, তারা অনেকের মনে অনেক সন্দেহ তৈরি হয়েছে, কারণ সৌজন্যে শাসক দলের অনেক তাবড় তাবড় নেতা মন্ত্রীরা যারা যা পারেন ভুলভাল বলেন, যেই তো এখনো মানুষ ঝুলে রয়েছে, এখনো জিনিস পাওয়া যাচ্ছে না। এই জিনিসগুলো কেন ঝুলে রয়েছে? খুব স্পেসিফিক্যালি আমাদের রিপোর্টার একদম এক্সক্লুসিভলি স্পেসিফিক্যালি কোন রকমের মানে মেদহীন ভাবে আপনাদেরকে বোঝাচ্ছে সহজ ভাষায়। এই তথ্যগুলোকে নিয়ে এই আরো বা নির্দিষ্ট যে অফিসার তারা বসে রয়েছেন, তারা সেগুলোকে আপলোড করছেন না, তাদের কাজটা আপলোড করা। অনুপম, আপলোড মানে প্রসেসটা এইভাবে শুরু হয়েছিল যে কমিশন বলেছিল যে যদি এই 1,52,00,000কে হিয়ারিংয়ে ডাকার পর ওরা যা যা ডকুমেন্টস দেবে সেই ডকুমেন্টসগুলো আপনারা আপলোড করে দিন, আমরা সেটাকে খতিয়ে দেখব, যদি বৈধ হয় আমরা সেটাকে রাখবো, বৈধ না হলে আমরা বাদ দিয়ে দেবো। হার্ড কপি রেখে দিয়েছে, আপলোড করেনি, দিনের পর দিন না করে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যখন সময়টা শেষ। এবার যারা জাস্টিস আছে তারা কি করবেন? তারা এবার চটপট কাজ করতে পারবেন। এই যে 1,52,00,000কে হিয়ারিংয়ে ডাকার পর কেটে ছুটে যে 60 লক্ষ পড়ে আছে, এর মধ্যে প্রচুর ফলস ভোটার রয়েছে যারা ভুয়ো ডকুমেন্টস দিয়েছে, সেগুলো যেভাবে দেখা হবে। যাদের ডকুমেন্ট সাবমিট হয়নি, মানে আমার পরিচিতির কথা বলছিলাম, তার ডকুমেন্টসে সাবমিটই হয়নি, সেটা সাবমিট যখন করবে সঙ্গে সঙ্গে তার লিঙ্কে মানে ডিলিশন নয়, কোনো ভোটার দর্শককে ভালো করে বোঝাতে হবে। ডিলিট মানেই তার যদি লেখা আসে ভোটার লিস্টে সে ডিলিট, তার কাছে এখনো পর্যন্ত বলছি নমিনেশন ফাইল জমা দেওয়ার আগে পর্যন্ত আগে সময় আছে, সে নিজের নামটা ভোটার লিস্টে তুলে। অনেক ইগোর লড়াইতে চলে যাচ্ছে, কেন ফর্ম 6 ফিল আপ করবো, কেন আমি আপনি যদি ফর্ম 6টা ফিল আপ না করেন তাহলে আপনার নামটাই থাকবে না। আমি মেনে নিলাম আপনি 2011-এর আগের ভোটার, আপনার ভোটার কার্ডের হয়তো নতুন একটা নাম্বার আসবে, কিন্তু 2002-এ যে আমাদের SIR এর মতন কাজটা হয়েছিল, 2026-এ যেটা হচ্ছে, এটার পর আবার 30 বছর আপনাকে অপেক্ষা করতে হবে, আবার হয়তো 35 বছর পর SIR হবে। আমি তো কথা শুনবো এটা নিয়ে আরো সৈকত, এটা শুনলাম এটা মানে ঠিকঠাক জিনিস তৈরি হচ্ছে, মানুষ মানে সঠিক মানুষ ভোট দেবে, মধ্যে কথাটা মারপিট হবে নাকি আবার? দেখো শুভ্রাংশুদা, মারপিট যাতে না হয় সেই জন্য কিন্তু চেষ্টা করছে কমিশন, শুধু না বাহিনী। ইতিমধ্যেই 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে এবং আরও 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে। এটা কিন্তু খুব সারপ্রাইজিং ব্যাপার, মানে ভোটের ডেটও ডিক্লেয়ার হলো না, তার আগে বাহিনী চলে এলো। একদমই, মানে বাহিনী করছে কি এত আগে এসে? বাহিনী করছে কি, বাহিনীকে দিয়ে মেনলি যেটা করানো হচ্ছে এরিয়া ডমিনেশন, এবং বাহিনীকে দিয়ে বোঝানোর চেষ্টা চলছে বা বোঝার চেষ্টা চলছে যে ফিডব্যাক কি আছে। এই যে এখনো পর্যন্ত অ্যানাউন্স হয়নি, মানে বাহিনী ফিডব্যাকও নিচ্ছে। একদমই তাই। তার কারণ কয়েকদিন আগে, ঠিক জাস্ট 3-4 দিন আগেই আমরা খবরটা ব্রেক করেছিলাম, ইতিমধ্যে কিন্তু IG CRPF চেঞ্জ। সঞ্জয় যাদব, যিনি লাস্ট 2 থেকে 3টে ভোট করিয়েছেন CRPF এর হয়ে, তাকে চেঞ্জ করে শলভ মাথুর, তিনি IPS আনা হয়েছে। বাংলার এখন ভোট দেখবেন এই শলভ বাবু। একদম, মানে বাহিনীর কোঅর্ডিনেটিং অফিসার হচ্ছেন এই রাজ্যের IG CRPF। সে সঞ্জয় যাদব হতে পারে বা শলভ মাথুর হতে পারে, বর্তমানে শলভ মাথুর এসছেন এবং শলভ মাথুর তিনি প্রতিদিন মিটিং সিটিং করছেন, সব কিছু করছেন, কিন্তু তার মাঝে শলভ মাথুর যারা কমান্ড্যান্ট অফিসার হয়ে বাহিনীর একটা ট্রুপকে ঘোরাচ্ছে, কমান্ড্যান্ট অফিসার, তাদের সঙ্গে যোগাযোগ করে ফিডব্যাক নিচ্ছে শলভ মাথুর নিচে। কিরকম ফিডব্যাক নিচ্ছে? যে ভাইয়া, আমি হিন্দিতে একটু বলার চেষ্টা, ভাইয়া क्या देखे, कैसा माहौल है, हलचल है, মানে কোন কোন জায়গাগুলো, এবং সব থেকে বড় বিষয় সেন্সিটিভ জোন যেগুলো, সেই সেন্সিটিভ জোনগুলো শহর কলকাতা বা কলকাতা সারাউন্ডিং গোটা রাজ্যে সেন্সিটিভ জোনগুলোর লিস্ট কিন্তু বানানো শুরু করে দিয়েছে অলরেডি IG CRPF। না, ওদেরকে দেখাবে কারা? মানে এই যে আজ আমি দেখলাম যখন CRPF বা কেন্দ্রীয় বাহিনী যখন ঢুকছে, তাদেরকে ফুল দিচ্ছে, চন্দন দিচ্ছে, কখনো কোনো পুলিশ, লোকাল পুলিশ গিয়ে পুষ্পস্তবক ধরে দিল। চাকুলিয়াতে তো অসাধারণ ছবি, ওরা তো সাধারণ মানুষ ছিল, তোমার জেলা থেকে এসেছে। হ্যাঁ, চাকুলিয়াতে আমি দেখলাম অসাধারণ ছবি, আমি আমার শোতে দেখিয়েছিলাম, যে লাইন দিয়ে ঢুকছে, একদম মেঠো পথ, সেখান দিয়ে সেন্ট্রাল ফোর্স ঢুকছে এবং দুধারে গ্রামের মানুষ দাঁড়িয়ে গেছেন। সেদিনকে ছিল হোলি সম্ভবত, মানে দোলের পরের দিন, এবং সেখানে প্রচুর আবির দেওয়া হচ্ছে, ছোড়া হচ্ছে, তার সঙ্গে শাঁখ বাজছে, উলুধ্বনি রয়েছে এবং বন্দে মাতরম স্লোগান চলছে, ভারত মাতার জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম। সেটা অসাধারণ দৃশ্য। Bande
নিচ্ছে, তার মানে কোথাও যেটা তুই বললি যে এই যে আপডেট নেওয়া, ইনফরমেশন নেওয়া, এলাকা সম্পর্কে জানা কোথায় কি রয়েছে, মানে সেই সংক্রান্ত তথ্য তাহলে ফোর্স কিন্তু নেওয়া শুরু করছে। শুধু ফোর্স নেওয়া শুরু করেনি, এই যে শলভ মাথুর আরও একটা মানে ইনপুট বা এগুলো জানা, যেগুলো কিছু খবর তো সূত্রের খবর বলতে হয়। শলভ মাথুরের খুব ক্লোজ একজন পারিবারিক বা আত্মীয় স্বজনের মধ্যে খুব ক্লোজ একজন, তিনি কিন্তু সেন্ট্রাল আইবিতে আছেন। আচ্ছা, অর্থাৎ এই যে চেনটা, যেটা তুমি বা ময়ূকদা বা শুভ্রাংশুদাও বলছিল যে ন্যাশনাল সিকিউরিটিটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এবার। ন্যাশনাল সিকিউরিটি ইম্পর্টেন্ট না হলে, আমি এই বাহিনী থেকে একটু সরে এসে জাস্ট 1 মিনিট বলছি, গতকালকে একদমই আর এন রবি তামিলনাড়ুর গভর্নর ছিলেন এবং লাস্ট সপ্তাহ 2 থেকে সপ্তাহ 3 আগে দুটো স্টেট ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমে ইনফিল্ট্রেশন হয়ে সেই দুটো স্টেট পাগল হয়ে গেছে। জাস্ট কেন্দ্রীয় সেন্ট্রাল হোম মিনিস্ট্রিতে তারা ভার্বালি বলেছে, কেউ কিন্তু বিজেপি স্টেট না, নাম্বার 1 হচ্ছে কেরালা, নাম্বার 1 তামিলনাড়ু। তারা ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমে ইনফিল্ট্রেশন হয়ে তাদের ওখানে কাজ করতে যাচ্ছে ঠিক আছে, মানে পশ্চিমবঙ্গ থেকে হুড়মুড়িয়ে ঢুকছে, একদম ঢুকে এটাকে প্ল্যাটফর্ম বানিয়ে এখান থেকে ডুপ্লিকেট কাগজপত্র বানিয়ে তারা ঢুকে যাচ্ছে হচ্ছে তামিলনাড়ু আর কেরালায়। আরেকটা স্টেট কর্ণাটকা, নন বিজেপি, সেটা তুই বলেছিস, যেটা আমরা খবর করেছিলাম, শো করেছিলাম। কর্ণাটকার হোম মিনিস্টার রিপাবলিককেও জানিয়েছিল, চিঠি লিখেছিল রেল মন্ত্রীকে, যে আপনারা দয়া করে কলকাতা থেকে, মানে ভাবো কতটা ইনসাল্টিং ওই ব্যাপারটা, পশ্চিমবঙ্গ থেকে যে ট্রেনগুলো মানে যশবন্তপুর এক্সপ্রেসের মতন যে ট্রেনগুলো কর্ণাটকায় ঢুকছে, সেখানে বাড়তি যেন চেকিং করা হয়, তার কারণ ওখানে বাংলাদেশিরা আছে যারা আমাদের কর্ণাটকাতে ছেয়ে গেছে। এটা এখন মানে অবিজেপি শাসিত রাজ্যগুলোতে এটা হয়েছে, একদমই হয়েছে। এবং এর মধ্যে আর একটা স্টেটও খুব মানে উদ্বিগ্ন, সেটা বিজেপি শাসিত, দ্যাট ইজ মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, পশ্চিমবঙ্গ। সেই সমস্ত জায়গায় রাজ্যপাল পরিবর্তন হলো, মহারাষ্ট্রে হলো, তামিলনাড়ুতে হলো, বেঙ্গলে হলো, লাদাখে হলো, মানে কিছু একটা হয়তো ডটস কানেক্ট হতে পারে, আমরা জানি না একদমই। একটা জিনিস সৈকত, যেহেতু মানে আমাদের আলোচনার আমরা মোটামুটি পরের ধাপে যাওয়ার আগে, প্রতিবার যেরকম নেতারা আসেন, প্রতিবার সেরকম কেন্দ্রীয় বাহিনীও আসে, প্রতিবার যেরকম মিডিয়ার ক্যামেরা থাকে, প্রতিবার সেরকম সিসি ক্যামেরাও থাকে। কাজের কাজটা কিছু হয়, একটা পয়েন্টের পর আমরা শান্তিপুরে দেখি কেন্দ্রীয় বাহিনী শাড়ি কিনছে, একটা পয়েন্টে বাড়ির জন্য হাজারদুয়ারি দেখছে, বা কোথাও ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে ফুচকা খাচ্ছে, বা তাদেরকে সুন্দর গাছের নিচে বেঞ্চ পাতিয়ে রেখে দেওয়া হয়েছে। যাদের দায়িত্ব এই মুহূর্তে ওয়েবকাস্টিং মনিটর করে, এটা আমি বারবার অনুপমকেও জিজ্ঞেস করেছিলাম, সৈকতকেও জিজ্ঞেস করছি এখনো, সেন্ট্রাল ফোর্স আসলো, ভারী বুটের শব্দ দেখে আমাদের একটা অদ্ভুত একটা শিহরণ, হরমোনাল একটা ট্রিগার হলো, উফ দারুণ কি জিনিস শুনিলাম, ব্যাস আমরা সব নিশ্চিত। হয় না তো সেটা। সাইন্টিফিক রিগিং একটা সময় ছিল, সাইন্টিফিক ভোট লুট একটা সময় হয়েছে, সাইন্টিফিক কেন্দ্রীয় বাহিনী ম্যানিংটাও বোধহয় এখন। এটা তো যেটা স্বর্ণালী যে চাকুলিয়ার ঘটনাটা বলছিল, আমি আরেকটা কথা বলতে যাচ্ছিলাম, ওখানে তো সাধারণ মানুষ তো আবির দিচ্ছে, ফুল দিচ্ছে, সব কিছু করছে, কিন্তু লিড করছে কে? সবার আগে ফুলের তোড়াটা দিয়ে কে দিল? রাজ্য পুলিশ সব জায়গায়। এবার কথা হচ্ছে থানার বড়বাবু মেজবাবুরা, আমি দেখছিলাম, আমি কলকাতার দেখছিলাম, সাদা কলকাতা পুলিশের ড্রেস পরে সব বড়বাবু। কলকাতায় তেমন কিছু হবে না, কলকাতা নিয়ে চিন্তা করুন, খেলা তো গ্রামে। একদমই তাই, খেলাটা জেলায়, কলকাতার বাইরে, যদিও কলকাতা এখন খেলার মধ্যে চলে এসেছে। আজ সকালে শহর কলকাতায় বিস্ফোরণ, যেখানে বিস্ফোরণ হয়েছে সেই ক্লাবের চাল উড়ে এসে পড়েছে পাশের বাড়ির ছাদ। নির্বাচনের নির্ঘণ্ট শুরু হয়নি, দেয়নি, তার আগে এরকমভাবে বোম ব্লাস্ট হচ্ছে এবং খোদ কলকাতার বুকে, এটা মনে রাখতে হবে, বারবার করে বলছি, খাস কলকাতার বুকে এটা হচ্ছে, তাহলে গ্রামাঞ্চলে কী হবে ভেবে দেখুন। এখানে সেন্ট্রাল ফোর্সের খুব তাড়াতাড়ি আসা উচিত। এখানে কলকাতা পুলিশের অধীনে দাঁড়িয়ে এই অঞ্চলে মানুষের সেফটি এনশিওর করা সম্ভব নয়, কারণ সেটা ইতিমধ্যে আমরা দেখে নিলাম। কলকাতা পুলিশ জানি না এখানে বোমা মজুদ হয়েছিল। নির্বাচনের আগে খোদ কলকাতা শহরে এই ঘটনা স্বাভাবিকভাবে প্রশ্ন তুলে দিয়েছে পুলিশি নজরদারি নিয়ে। না, আমি দেখলাম যে রুট মার্চের ক্ষেত্রে আমার এটাই জানার, সৈকতের থেকে আমি তখন জিজ্ঞাসা করছিলাম যে দেখ, যে ছবিগুলো ভিজুয়ালগুলো এখন অব্দি এসছে জেলা থেকে, আমি দেখছিলাম যে প্রত্যেকটাই খুব সরু রাস্তা, ন্যারো রাস্তা, এমনকি কলকাতাতেও লেনিন সরণি থেকে শুরু করে তালতলা বিভিন্ন জায়গায় দেখলাম যে গুলির ভেতর দিয়ে রুট মার্চ হচ্ছে। এত আগে থেকে বাহিনী এলো,
প্রতিবার এক হয়, ঘটনা ঘটে একরকম ভাবে, বাহিনীকে শর্টকাট রাস্তা দেখায় না পুলিশ, বাহিনী ঘুরতে থাকে, বাহিনীকে পাঠিয়ে দেওয়া হয় মেন রোডে, কোনো অন্যান্য কোনো দর্শনীয় স্থানে। এবার এত আগে থেকে এসে কি কোনো লাভ হবে? মানে সেই এলাকাটাকে কি হাতের তালুর মতো করে চিনতে পারবে বাহিনী? এক্ষেত্রে দুটো পয়েন্ট একটু বলি। বলো। নতুন কিছু অ্যাড হয়েছে, এই যে ময়ূকদা যেটা বললো ওয়েব কাস্টিং, বাহিনী দেখে আমরা অনেকে কেউ শঙ্কিত হয়ে যায়, কেউ যেন বাহুবলী হয়ে যায়, আরে এবারে দেখে নেব। দুটো জিনিস এবারে অ্যাড হয়েছে, সব কিছু সেম আছে, দুটো জিনিস অ্যাড হয়েছে। নাম্বার 1 হচ্ছে বাহিনীর গাড়িতে জিপিএস ট্র্যাকিং, অ্যান্ড নাম্বার 2 তুমি যেটা বলছিলে ওয়েব কাস্টিং, সব বছর ওয়েব কাস্টিং এ থাকে, ওয়েব কাস্টিং থাকে 100%, ক্যামেরা খুলে নেয়, কাপড় দিয়ে দেয়, ন্যাকড়া জড়িয়ে দেয়, কিন্তু সেই ওয়েব কাস্টিংটা ঠিকঠাক হচ্ছে কিনা সেইটা দেখার জন্য এক্সট্রা কোনো লোক কি থাকে? সেটা কি থাকছে? অনুপম থাকছে? এবার কি ভোট কি হয় বাবা? তোমার কাছে এগুলো মানে আমাদের প্রশ্ন তুলতে বলছি না, উত্তরটা কি? এবার কি জিনিস ভাই প্রচুর আমাদের কাছে বলা হয়, কিন্তু প্রতিবার আমরা দেখি কালো কাপড় জড়িয়ে দেওয়া হয়েছে সিসি ক্যামেরা। এবার কি হবে না? গায়ের গেঞ্জি খুলে উপরে বেয়ে উঠে সিসি ক্যামেরায় পড়িয়ে দেওয়া হয়। এবার যে লোকটা নির্বাচন কমিশনার হিসেবে বসে আছে, সেই লোকটার নাম জ্ঞানেশ কুমার। এত ধমকানি, এত চমকানি, রাস্তায় নামা, আন্দোলন করা, এখনো রাস্তায় বসে আছে। পশ্চিমবাংলা সফর কিন্তু আটকানো সম্ভব হয়নি। পশ্চিমবাংলায় আসছেন, কথা বলবেন, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে তাদের বক্তব্য শুনবেন, পাল্টা তিনি তার বক্তব্য দিয়ে যাবেন। ফলে এই যে জ্ঞানেশ কুমার আর জ্ঞানেশ ভারতী, এই যে টিম তৈরি করে রেখেছে 5 জনের যে কমিশনের, তারাও কিন্তু এই ওয়েবকাস্টিং এবার আর ওই সেলুটেপ, কালো কাপড় যতই তোমরা লাগাও, ওয়েবকাস্টিংটা দিল্লি থেকে মনিটরিং হবে। যখনই কালো কাপড়, সেলুটেপ, মুখ ঘুরিয়ে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে ও যেটা বলছিল অ্যাপয়েন্ট করা লোক থাকবে, তারা সঙ্গে সঙ্গে ওই বুথের যিনি প্রিসাইডিং অফিসার বা কিউআরটি টিমে যা থাকবে তার সাথে যোগাযোগ করবে। প্রত্যেকের ফোন নাম্বার চেন ওয়াইজ দেওয়া থাকবে, প্রতিবার থাকে থাকলেও এবার পুরো মনিটরিং সিস্টেমটা প্রতিবার বলা হয় না। আমার বক্তব্য হচ্ছে নতুন কি হচ্ছে, দেখো এক্সপেরিমেন্ট কমিশন করছে না অপেক্ষা করতে হবে। এইটা ইলেকশন কমিশনকেও জিজ্ঞেস করতে হবে। আমরা মানুষের কণ্ঠস্বর হিসেবে এটা জানতে চাই। প্রতিবার ওয়েবকাস্টিং এর কথা বলা হয়, প্রতিবার মনিটরিং এর কথা বলা হয়, প্রতিবার কেন্দ্রীয় বাহিনীর কথা বলা হয়। আরে মানুষ মাথা ফাটিয়ে দিচ্ছে, কে সিসি ক্যামেরা গুড়িয়ে দিচ্ছে। ইলেকশন কমিশনগুলো, আমার ধারণা অনেক ইলেকশন কমিশনের বাঙালি অফিসাররাও দেখছেন এটা। ওনারা 100% নিশ্চিত, তোমার কথার কোথাও ভুল নেই যে সব থাকে, কিন্তু আলটিমেট যেটা হয় ভোট লুট হয়, বুথে গ্যাদারিং হয়, সেগুলো আটকানো সম্ভব হয় না। কিন্তু এবার কমিশন বলছে যে এগুলোর আর কোনো সম্ভাবনা থাকবে না, আমাদের অপেক্ষা করতে হবে। দেখো কমিশন একাধিক পদক্ষেপ নিয়েছে, এই যে এসআইআর আটকে যেতে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছিল, আটকে যাচ্ছিল, হতে দেব না, সেটা কিন্তু এখনো পর্যন্ত স্মুথলি নিয়ে বেরিয়ে এসেছে। না, আমি বলছি চ্যালেঞ্জ কিন্তু রয়েছে। এই যে ওয়েবকাস্টিং যেটা ময়ূক বলছে সেটাও ঠিক, এগুলো প্রতিবারই হয়। আর যেটা তুই বলছিস সেটাও ঠিক, যে তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে, ফোর্সকে রেডি রাখা হয়েছে, একটা ফোর্স যেই মুহূর্তে যেখানে কোথাও দেখবে যে লাইভে মনিটর ব্ল্যাক হয়ে যাচ্ছে, সেখানে গ্লিচ চলে আসছে, কোনো গন্ডগোল হয়েছে, ভাঙচুর হয়েছে, সেখানে ইনস্ট্যান্ট সেখানে মুভ করে দেওয়া হবে। কিন্তু কত দ্রুত মুভ করাতে পারবে, কত তাড়াতাড়ি সেখানে ফোর্স পৌঁছতে পারবে, কত তাড়াতাড়ি সেই বুথকে ডমিনেট করতে পারবে, এটাও তো চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জ একদম পলিটিক্সের মতন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এসআইআর এত নাম বাঁধর পর কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ করেছে। 2000 আমি মনে আছে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে কলকাতা প্রেস ক্লাবে এসে চাকরি আন্দোলনকারীদের আশ্বস্ত করেছিলেন সবার বিষয়টা তারা দেখবে। তারা রাস্তায় নামার পরও 2021-এ তৃণমূল কংগ্রেসের রেজাল্ট দেখেছো? এত প্রতিবাদ, এত আন্দোলন, এত কিছু হয়ে যাওয়ার পর তৃণমূল কংগ্রেসের এইরকম ভোট, সেই রকম এত ব্যবস্থা নেওয়ার পরও কিন্তু কমিশনের বিরুদ্ধে অভিযোগ, সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে। কিন্তু আমাদের ওই আর একটা অপেক্ষা, ময়ূকদা যেটা বলছে 100% ঠিক, সব কিছু থাকে আমাদের, কিন্তু ভোটের দিন ভোট লুট হয় না। আমাদের থাকে না, আমাদের থাকে না, আমাদের থাকে কিছু অদম্য সাহসী সাংবাদিক এবং ক্যামেরা এবং বুম, এবং যাদের কাছে থাকে তারা প্রতিবার আমাদের আশ্বাস দেন যে সব কুছ চঙ্গা সি। আদপে এবার বাংলার মানুষ জানতে চায়, আমি স্বর্ণালী এবং শুভ্রাংশু রয়েছি, যে এবারে যা যা বলা হচ্ছে ভাই, সেগুলো ওই বাজারে আমরা ওই যে আলু পেঁয়াজ পটল টটল বিয়ে বাড়ি বা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমরা লিস্ট চেক করে দেখি। যেটা হচ্ছে মানে ও যেটা বলছে যে রুমাল ছিল, এবার বিড়াল হবে, মানে রুমালটা পকেটে রুমাল হয়ে থাকবে না।
মানে কিন্তু রুমালের যে গল্পটা আমি ছিল বলি কি আমাদের, বাংলা পুরো মানুষ হিসেবে না, সুন্দর। বাংলা মানুষ হিসেবে আমরা রুমাল দেখতে দেখতে এত অভ্যস্ত হয়ে গেছি ভরসা হারিয়ে যতক্ষণ না ফেলছি। পর্যন্ত বেড়ালটা দেখছি এবং বেড়ালটা মেও বলে দাঁত দোক বার করে না ঝাঁপিয়ে পড়ে নিজেকে মানে আসলে সিচুয়েশনটাকে না প্রোটেক্ট করছে বা ঠিক করে মানুষকে ভোট দিতে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত মানুষের কিন্তু বিশ্বাস হবে না। এবং শেষে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আগেই বিশ্বাসটা হারিয়েছে কিভাবে রাজনৈতিক কর্মীরা, সেদিকে যাওয়ার আগে একদম। একটা শুধু ছোট্ট কথা বলে দিতে চাই, যারা নির্বাচন কমিশনে কাজ করছেন তাদের অনেকেই হয়তো বাংলা ভাষা জানেন না, কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে এখন আমাদের এই তর্জমাটাও হয়তো আপনারা পাবেন। প্লিজ এবারের নির্বাচনটা ওই কালো কাপড় বেঁধে দিয়ে জাস্ট হয়ে গেল কি করব এটা যেন না হয়। হাত ভাঙা, পা ভাঙা, ইভিএম মেশিন ভাঙা, রক্ত ঝরা যেন না হয়, এটা আমাদের তরফ থেকে অনুরোধ রইল নির্বাচন কমিশনের কাছে। আমরা পরের রাউন্ডে যাই এবং কেন এই যে যেটা শেষ করলেন ময়ূক, যে কোন জায়গা থেকে বিশ্বাস হারাচ্ছে শুধুমাত্র সাধারণ মানুষ নয়, রাজনৈতিক দলে অন্যান্য আরো রাজনৈতিক দল যারা কিছুটা চুপ করে থাকে, কিছুটা জল মেপে চলে, কিছুটা এদিক ওদিক ব্যালেন্স করে চলে বা কিছুটা ভোট কাটুয়া হিসেবে কাজ করে, তাদের কর্মী সমর্থকেরা তারাই বা কি ভাবছেন বলবো। যেরকম আমরা আগেই বলছিলাম যে নতুন যে মুখ যারা ভরসা রাখছে দেশের ওপর, দেশের স্বার্থের ওপর, এবং কোথাও তার জন্য পশ্চিমবঙ্গে যে বিকল্প একমাত্র রাজনৈতিক দল এই মুহূর্তে বিজেপি, যারা বিরোধী হিসেবে রয়েছে, সেই রাজনৈতিক দলের পতাকা তুলে নিচ্ছে। ভবিষ্যৎ কিভাবে দেখছে, কিভাবে ভাবছে তারা। আমরা প্রতিবারই চেষ্টা করি, আমি, ময়ূক এবং শুভ্রাংশু, যে এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত সারা সপ্তাহের যাবতীয় রাজনৈতিক বিতর্কের বাদ দিয়েও নতুন কি আসছে, নতুন কি পাচ্ছি, যা নিয়ে আমরা কথা বলতে পারি। এবং এই মুহূর্তে নতুন দুজন মানুষ আমাদের মধ্যে রয়েছেন আজকে সামদাম দণ্ডভেদের এই স্টুডিওতে, রিপাবলিক বাংলার সেটে, যারা সদ্য বিজেপির পতাকা তুলে নিয়েছেন এবং দুজনেরই কিন্তু রাজনৈতিক যদি ব্যাকগ্রাউন্ড বলতে হয় একেবারেই বিজেপির ব্যাকগ্রাউন্ড নয়, অন্য ব্যাকগ্রাউন্ড থেকে। এমন কি টান ছিল, এমন কি আকর্ষণ, বা এমন এই সময় দাঁড়িয়ে কি মনে হচ্ছে যাতে মনে হচ্ছে যেখানে একমাত্র বিকল্প বিজেপি এবং তৃণমূলকে সরাতে গেলে বিজেপি ছাড়া আর কোনো অপশন এই মুহূর্তে নেই পশ্চিমবঙ্গে, যেটা সহজ কথা সাধারণ মানুষ বলছে। কি বই তাই তো একদম। এবং তার পাশাপাশি এমন একটা সময় আমরা দেখতে পাচ্ছি এই দলবদলটা, যখন বাইনারি করে বাম এবং কংগ্রেস তারা খুব চিৎকার চেঁচামেচি করে, কিন্তু অদ্ভুতভাবে দেখা যাচ্ছে বাংলায় বাম এবং কংগ্রেস থেকেই বিজেপিতে জয়েনিং বেশি হচ্ছে। একটা সময় অবশ্যই ছিল যখন তৃণমূল কংগ্রেস থেকে অনেকে একেবারে ঝাঁকে বিজেপিতে এসেছে, কিন্তু এবারের একটা অদ্ভুত জিনিস হচ্ছে কংগ্রেস এবং বামপন্থীরা তারা নিজেদের সমাজতন্ত্রের বা গণতন্ত্রের পীঠস্থান মনে করছে শুভ্রাংশুদা এই গেরুয়া শিবিরে। মানে এটা ইন্টারেস্টিং একটা জায়গা তৈরি হচ্ছে, এতে আরো তো রক্তপাত হবে। এই যে বাইনারি কথাটাও বললো, যেটা সবসময় বামেরা বলেন এবং কংগ্রেসও বলে যে সারাক্ষণ ধরে নাকি একটা বাইনারি তৈরি হয়ে গেছে। বাইনারি তো তৈরি মিডিয়া করে না, বাইনারি মানুষ তৈরি করে, পলিটিক্যাল পার্টি তৈরি করে। এই বাইনারি মানুষ তৈরি করে দিয়েছে, হয় তৃণমূল না হয় বিজেপি, হয় এসপার না হয় ওসপার। এর মাঝে যারা মাঝখানে ঝুলে থাকতে চাইছেন সেটা তাদের চয়েস, কিন্তু যারা ঝুলে থাকতে চাইছেন না তারা বেছে নিচ্ছেন যে তৃণমূলকে হটাবার জন্য একমাত্র অপশন হচ্ছে বিজেপি। ঠিক, যেটা কথা হচ্ছে ওই যখন রাম আর রাবণ যুদ্ধ হচ্ছে, রাবণের যুদ্ধ, তখন বলেছিল 108টা নীলপদ্ম আনতে হবে, পৃথিবী তন্ন করে খুঁজে এনে 108টা নীলপদ্ম আনছে রাম। তো এবার যেটা হচ্ছে, এবার তো কমল ফুল চলে এসছে তৃণমূলকে বধ করবে বলে, তৃণমূল যে যুদ্ধ হচ্ছে মহাযুদ্ধ। তো দেখা গেছিলো গতবারের যুদ্ধে যখন দেখা গেছিলো এই লাল কমলদের একটা বিশাল ভূমিকা ছিল। এখন সেই লাল কমলরা বলছে আমরা এবার রং লাল রাখছি না, আমরা সরাসরি গৈরিক হয়ে যাচ্ছি, গেরুয়া কমল হয়ে যাচ্ছি, গেরুয়া পদ্ম। তো আমাদের সামনে যে দুজন আছে সে আর লাল কমল নয়, সে বলছে টোটাল নীলকমল নয়। আরেকজন যে বসে আছে নীলাভ, সে তো পুরো সবুজ ছিল। মানে নীলাভ কিন্তু অধীর চৌধুরীর খুব খাস লোকজনের মধ্যে একজন ছিল, কিন্তু তারপর হঠাৎ করে অধীর চৌধুরী, আমি জানি না হুমায়ুন, মাফ করবেন হুমায়ুন না, ইউসুফ পাঠানের পরে, হ্যাঁ হুমায়ুন কবিরও বলে, ইউসুফ পাঠান হুমায়ুন কবিরের পরে সবচেয়ে বেশি ক্ষতবিক্ষত যারা করছে তার মধ্যেই নীলাভ কিনা। না এই নীলাভ মানে অধীর চৌধুরীর চারপাশ থেকে সবাই চলে যাচ্ছে। না আমার তো এটাই প্রশ্ন, উত্তর 24 পরগনার ছেলে, এর আগে অধীর চৌধুরীকে মানে পুরো ব্যথা দিয়ে দিয়েছিল সে উত্তর 24 পরগনার কৌস্তব বাগচি। আচ্ছা হ্যাঁ কৌস্তব, ঠিক, কাছের ছেলে। অধীরের ব্যথা এখনো মানে কমলো না, তার উপর আরো বাড়ছে। অধীর চৌধুরী ওর বিয়েতেও গেছিল, মানে এতটাই ভালোবাসার সম্পর্ক ছিল। নীলাভকে গ্রুপে রেখেছে, এই বিশাল যে গ্রুপটা, সেই গ্রুপে নীলাভ ছিল, আমি যতদূর মানে মনে আছে আমার। তো নীলাভকে আমার সরাসরি প্রশ্ন, এত ব্যথা দিতে পারলে
না দেখুন, ব্যথা দেয়া এইটা বলে বিষয় না। আজকের যে কংগ্রেস, এই কংগ্রেস আগের কংগ্রেস নেই। আজকের কংগ্রেস হচ্ছে অতি বাম একটা কালচারের মধ্যে দিয়ে চলে গেছে। আজকের কংগ্রেস সব কিছুতে খালি সমালোচনা সমালোচনা, যাই হোক দেখুন সমালোচনা, দেশের উন্নতি হলেও সমালোচনা, রাজ্যের বিষয়তে দাঁড়ালেও সমালোচনা, কোনো পজিটিভ থিঙ্কিং নেই। যে কংগ্রেসের নেতা একসময় বল্লভভাই প্যাটেল ছিলেন, কংগ্রেসের নেতা একসময় ছিলেন কে? ছিলেন সুভাষচন্দ্র বসু। সেই কংগ্রেস আছে কোথায়? কানাইয়া কুমারের কাছে গিয়ে নেতা ধার চাইতে হচ্ছে। কানাইয়া কুমার যে কংগ্রেসের আদর্শ হবে, সেই কংগ্রেস আমাদের দাঁড়িয়ে করতে হবে। কানাইয়া কুমারকে করতে হবে তো। তোমাদের মতো ছেলেরা বলছে আমরা কংগ্রেস করবো না, যারা কথা বলতে পারতো না। আমরা মানে আলাপও করিনি এই মুহূর্তে। নীলাভ ব্যানার্জি, আমি পূর্ণ পরিচয়টা দিয়ে দিই। প্রাক্তন কংগ্রেস নেতা বলতে পারি নীলাভ ব্যানার্জি। বহুবার আমাদের শোতে এসেছেন, আমাদের কংগ্রেস নেতা হিসেবে এসেছেন নীলাভ ব্যানার্জি। তিনি কংগ্রেস ছেড়ে সদ্য তিনি বিজেপিতে জয়েন করেছেন। এবং তার পাশে যিনি বসে আছেন কস্তুরী গোস্বামী। কস্তুরী গোস্বামী হচ্ছেন আরএসপি নেতা, প্রাক্তন মন্ত্রী, ক্ষিতি গোস্বামীর মেয়ে, ছোট মেয়ে, তাই তো? ক্ষিতি গোস্বামী ছোট মেয়ে। এবং ঘটনাচক্রে কস্তুরী গোস্বামী তার দিদি বসুন্ধরা গোস্বামী, তিনি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে রয়েছেন, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। কিন্তু সেখান থেকেও আরএসপি নয়, শাসক দলের যে দল তৃণমূল কংগ্রেস, না আরএসপি না তৃণমূল কংগ্রেস, বসুন্ধরা বেছে নিলেন জাতীয় জনতা পার্টিকে, বিজেপিকে, ভারতীয় জনতা পার্টিকে। কেন? আমি আসবো এক এক করে। তার আগে নীলাভরকে প্রশ্ন করেছিলেন শুভ্রাংশু, আমি সেটা নিয়ে আসি। এতদিন ধরে কংগ্রেস, কতদিন তাও কংগ্রেস করেছো? কম বেশি আজকে 12-13 বছর তো সক্রিয়ভাবে রয়েছে কংগ্রেস। 13 বছর সক্রিয়ভাবে কংগ্রেস করেছে, মানে দায়িত্বের সঙ্গে কাজ করেছি। কি দায়িত্ব পালন করেছে? দায়িত্ব, জেলার দায়িত্ব থেকেছি, যুবর দায়িত্ব থেকেছি, রাজ্যের দায়িত্ব থেকেছি, মুখপাত্র থেকেছি, নির্বাচনের সময়। তুমি ছিলে? হ্যাঁ। তাই জন্যই কি কংগ্রেসের লোকেরা তোমায় ধান্দাবাজ বলছে যে কংগ্রেস এত কিছু দিয়েছে তারপরেও তুমি বিজেপিতে গেলে? না না, আমি বলিনি। তাহলে আপনাকে শুনে নিন ধান্দাবাজির প্রসঙ্গটা। আমি বলছি না, আবার আমার দিকে কটমট করে তাকিয়ে। না না, আমি আপনার দিকে কটমট করে তাকাচ্ছি না। এত বছর কংগ্রেস করেছি, কেউ যদি বলতে পারে কংগ্রেসের কারোর থেকে 1 টাকা নিয়েছি, বলে দিই। তোমাকে কংগ্রেস, তুমি আবার গড়গড় করে বলো মুখপাত্র যে বাটার চিকেন, চিকেন নান, চিকেন মশলা, এরকম ভাবে তুমি গড়গড় করে বলে গেলে। এতগুলো পোস্ট কংগ্রেস দিয়েছে, আর সবকটায় তোমাদের বোধহয় এআইসিসির একজন বেণুগোপাল, কেসি বেণুগোপালের সই থাকে। এত কিছু দিয়েছে, কেসি বেণুগোপালের সই করা চিঠি দিয়েছে, তারপরেও তুমি বিজেপিতে গেলে? না, এইবার শুনুন, এই যে কেসি বেণুগোপাল বা নারুগোপাল, যাদের সই করা চিঠিগুলো আমরা পেতাম, তো সেখানে দাঁড়িয়ে তারপরে আমাদের আরও কাজ করতে হয়েছে। নির্বাচনের সময় জেলার ইলেকশন কমিটি চেয়ারম্যান হিসেবে কাজ করেছি, প্রচুর আমাদের পরিশ্রম করতে হয়েছে। কিন্তু আমাদের মূল্যায়নটা কোথায় দেখুন, যখনই এই কানাইয়া কুমার ক্লাসের লিডাররা চলে আসছে, কোথায় সিপিএম এর থেকে, মানে বা অতিবাম থেকে বহিষ্কৃত নেতা, ঘরে বসে থাকে, কেউ চেনে না, পাড়ার নেতা ছিল, সে এসে নেতাগিরি করছে। আজকে সব থেকে বড় বিষয়টা, পার্টির একটা পলিসি থাকে। আজকে বলুন তো, কংগ্রেসের যে পলিসি, এই পলিসি কি দেশের পক্ষে? অপারেশন সিঁদুর এর সময় যখন আজকের ভারতবর্ষ, এটা তো 26/11 পরে ভারতবর্ষ না, মনমোহন সিং জামানার ভারতবর্ষ নয়। মনমোহন সিং জামানার ভারতবর্ষ কিচ্ছু করতে পারেনি 26/11 ঘটনার পরে। কিন্তু দেখুন, অপারেশন সিঁদুরে ভারতের সেনা কিন্তু কোনো ম্যাপ বানেনি, পাকিস্তানের ম্যাপের মধ্যে ঢুকে গিয়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে এসেছে। সেখানে দাঁড়িয়ে তোমাদের মতো ইয়াং ছেলেরা, আমাদের তখন কংগ্রেসের নেতারা, তখন আমি যে দলটা করতাম, কংগ্রেসের নেতারা ওটাকে নিয়ে নরেন্দ্র মোদীর সমালোচনা করেছে। ওটা কার হাত শক্তিশালী করেছিল? পাকিস্তানের হাত শক্তিশালী করেছিল। খারাপ লেগেছে। এবং দলের ফোরামের মধ্যে আমি যখন এই কথাটা বলেছি, আমাকে বলে দিচ্ছে আরএসএস দালাল। দলের ভেতরে জানিয়েছিলে তুমি, যেটা আমাদের বলা উচিত নয়, দেশ বিরোধী হয়ে যাচ্ছে। অবশ্যই দেখুন, আমি একজন একজন আইনজীবী, তো এটা বুঝি সংসারে যদি কোনো সমস্যা হয় ছোটখাটো, আগে নিজেদের মধ্যে কথা বলে মিটিয়ে নেওয়া যায়। এবার সংসারের সমস্যাটা যখন আর সমাধানের জায়গা থাকে না, তখন গিয়ে ডিভোর্স হয়। আগে নিজেদের ঘরের মধ্যে আমরা তো কথাগুলো আলোচনা করেছি, সেখানে বলেছি এই যে বিষয়গুলো, এগুলো সাধারণ মানুষ, আমি ভালোভাবে নিলাম কি না নিলাম বিষয় না, আমি প্রত্যেকদিন 100, 200, 300 সাধারণ মানুষের, সাধারণ ভোটার, কোনো পার্টি কন্টেস্টের কথা বলি, সাধারণ মানুষ এটা ভালোভাবে নিচ্ছে না। যে অপারেশন সিঁদুরে আমি কেন বিরোধিতা করব? আজকে গণতন্ত্রে একটা যদি মুদ্রা হয়, মুদ্রার একটা পিঠ শাসক, একটা পিঠ বিরোধী, সেখানে দাঁড়িয়ে বিরোধী অবশ্যই শাসকের সমালোচনা করবে। তারপরে দেশের স্বার্থকে বাদ রেখে, দেশ তো সবার আগে। কিন্তু একটা জিনিস বলো, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যেহেতু এই মুহূর্তে আমরা বাংলায় বসে রয়েছি, এখানেও একাধিকবার আমি তোমাকে পেয়েছি, দেখেছি, বিভিন্ন শোতে তুমি এসেছো। সেটা হচ্ছে যখন আমরা চাকরি প্রার্থীদের নিয়ে আন্দোলন করছি, লোকজনের চাকরি নেই, বা অভয় ইস্যুতে, আরও একাধিক ইস্যুতে, সেই সময়তে তৃণমূল কংগ্রেসের সমালোচনা নিঃসন্দেহে করা হয়েছে। তারপর যখন ইলেকশন আসে বা ভোট আসে, দেখতে পাওয়া যায় যে কংগ্রেস ঠিক সেইভাবে যেন তৃণমূলকে আটকাতে চায় না, বরং বিজেপি বিরোধিতা বেশি হয়।
তো সেক্ষেত্রে তোমার কি মনে হয়েছে সেরকম কখনো? দেখুন, পশ্চিমবঙ্গে অধীর চৌধুরীর অপসারণ যখন হলো প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে, তারপরে যে বর্তমান প্রদেশ কংগ্রেস নেতৃত্ব, তারা তো তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার ইচ্ছাটা তাদের নেই। তুমি এখনো বলছো অধীর চৌধুরী তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার না, লড়াই করেছিলেন। এটা তুমি স্বীকার করছো? আজকের দিনেও তিনি হয়তো লড়াই করার চেষ্টা তারপরেও করছেন। কেন ওনার সাথে এত বেইমানি বা বিশ্বাসঘাতকতা কারণ করা? তাকে সরানোর দরকার ছিল। আপনি একটা জিনিস দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে অধীর বাবুর পক্ষে দাঁড়িয়ে কোনো কথা বলার তো আমার দায়বদ্ধতা নেই, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি দেখুন। অধীর বাবু 2024-এর লোকসভা নির্বাচনে যখন কংগ্রেসের প্রার্থী হিসেবে বহরমপুর থেকে লড়াই করছেন, উনি তখন কংগ্রেসের লোকসভার দলনেতা। আচ্ছা, ওনার হয়ে কোনো গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী বা অন্য কোনো গান্ধী বা মানে তথাকথিত গান্ধী পরিবার বা কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে একটা প্রচারে এসেছেন, কেন এলেন না? তার কারণ তারাও চাননি উনি জিতুক। কারণ পশ্চিমবঙ্গে তৃণমূলের কাছেই তো কংগ্রেসটাকে বেঁধে দেওয়া আছে, সেটা বেঁধে রাখতে কিছুটা অসুবিধা হচ্ছিল অধীর চৌধুরী থাকলে, এটা আমার মনে হয়েছে দলের অভ্যন্তরীণ থেকে। এবার অধীর চৌধুরী মহাশয় যখনই উনি সরে গেলেন বা ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে, বর্তমান যে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তারা তো তৃণমূলের সামনে আত্মসমর্পণ করে আছে। শুভঙ্কর সরকার তৃণমূলের দালাল, এটা তুমি যে কথাবার্তা হয় সেগুলো তুমি বলছো তার মানে? হ্যাঁ, আমি বলছি তো, বর্তমান প্রদেশ কংগ্রেস নেতৃত্বের লক্ষ্য তৃণমূলের সাথে সেটিং করে ফিস পাই খেয়ে হোক, চা কফি খেয়ে হোক, অন্য কিছু ভাবে হোক, দু একটা এমএলএ সিট নেওয়া, দু একজন এমএলএ হওয়া। মোহাম্মদ সেলিমও তাই। দেখুন, মোহাম্মদ সেলিম বা সিপিএম এর পরিস্থিতি, যদিও আমি কোনোদিন বাম রাজনীতি করিনি, আমার পরিবারের কারোর সাথে কোনো বাম রাজনীতির ঘটনা নেই, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সিপিএম এর পরিস্থিতি খারাপ লাগে। দেখুন, বামেদেরও তো একসময় বহু দিকপাল নেতা ছিল, দিকপাল নেতা ছিলেন জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য। আজকে বামেদের অবস্থা এত খারাপ, হুমায়ুন কবিরকেও মিস কল দিতে যেতে হচ্ছে, এত খারাপ অবস্থা। হুমায়ুন কবির, নৌসাদ সিদ্দিকী, তারপরে জামাতের যারা পশ্চিমবঙ্গের গ্রুপ, তাদের কাছে যেতে হচ্ছে। আর কত নিচে নামবে লাল ঝান্ডা? আমরা মনে হচ্ছে বামেদের ব্যাপারটা একটুখানি কস্তুরীর থেকেই জানি। কস্তুরীর যে ব্যাকগ্রাউন্ড রয়েছে পারিবারিকভাবে, কস্তুরী মানে ক্ষিতি গোস্বামীর মেয়ে, ছোট মেয়ে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আরএসপি ব্যাকগ্রাউন্ড পারিবারিক দিক থেকে, এবং পরবর্তীকালে যদি খুব ভুল না করি হয়তো তোমার মাও হয়তো তৃণমূলের কোনো একটা পোস্ট, সরকারি কোনো পোস্ট কখনো হোল্ড করেছিলেন বোধহয়। হ্যাঁ, এবং দিদি এই মুহূর্তে তৃণমূল কাউন্সিলর। সেক্ষেত্রে না আরএসপি বা বাম মনস্ক কোনো রাজনীতি, না তো তৃণমূল কংগ্রেস, সরাসরি বিজেপি কেন? কারণ আমার মনে হয়েছে যে এই সময় পশ্চিমবঙ্গের যদি উন্নয়নের কথা কেউ বলে এবং গঠনমূলক উন্নয়নের কথা কেউ বলে, সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টি বলছে। আর বাকিরা যেটা করছে, ইনক্লুডিং এই মুহূর্তের শাসক, সেটা হচ্ছে শাসক নিজেই যেন বিরোধী, এমন তার আচরণ। একজন অথরিটি যাকে প্রোভাইড করতে হবে, মানুষের জন্য ভাবতে হবে, সে কিনা ধর্নায় বসে যাচ্ছে। তাহলে তাকে বুঝতে হবে যে সে আসলে শাসন করতে পারছে না, সে করে হচ্ছে শোষণ সাধারণ মানুষকে। এত প্রাতিষ্ঠানিক দুর্নীতি দেখলাম এবং বামেদের নিষ্ক্রিয়তা দেখলাম প্রত্যেকটা ক্ষেত্রে, এমনকি নারী নির্যাতন অভয়ার ক্ষেত্রেও তারা চুপচাপ ঘরে বসে রইলেন বামেরা। না, বামেরাই তো কিন্তু রাস্তায় তো অভয় মঞ্চ বা অনেক ক্ষেত্রে তো আর্যিকর আন্দোলনে তো বামেরা খুব অ্যাক্টিভলি সেখানে ছিল। এমনকি যেখানে বিজেপির নেত্রী যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি জাস্ট গিয়েছিলেন কথা বলতে, তাকে দেখে সেখানে গো ব্যাক স্লোগান দেওয়া হলো, শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান দেওয়া হলো, মানে প্রায় পুরো আন্দোলনটাই ক্যাপচার করার চেষ্টা চললো, যেটা আমরা দেখলাম। এবার ঘটনাটা বুঝতে হবে, সেটা হচ্ছে সিপিএম এর একটা অংশ হয়তো অ্যাক্টিভ ছিল, কিন্তু সিপিএম এর কাজটা কি? সিপিএম এর কাজ আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই, আরো যারা যারা রয়েছেন, যত শরিকেরা রয়েছেন, তাদের পরিসরকে ছোট করে দেওয়া, তাদের উপর দাদাগিরি ফেলানো, দুটোই পরিসর ছোট করতে করতে শেষ করে দেওয়া তাদের। আমার কাছে এটা একটা ধর্মযুদ্ধে আমাকে তো পক্ষ নিতেই হবে। আমি সেই পক্ষই নিলাম যারা সওয়াল করে। কাকে সিপিএম কে উচিত শিক্ষা দেওয়ার জন্য বিজেপিতে গেছো, না তৃণমূলের সঙ্গে একটা সংঘাতের জন্য বিজেপিতে গেছো? দুটোর কোনোটাই নয়। আমার আরএসপি আবার পুনরায় সে আরএসপি বা এই ধরনের যে দলগুলো যাদেরকে খেয়ে নিচ্ছিল, তাদের যে হক সে পাইয়ে দেওয়ার জন্য গেছো। দেখুন, আরএসপির ইতিহাস তো অনুশীলন সমিতির ইতিহাস। আরএসপি অনুশীলন সমিতি থেকে একটা সময় রাজনৈতিক সমীকরণের কারণে সিপিএম এর সঙ্গে সংযুক্ত হলো, কিন্তু এরা জাতীয়তাবাদী, এরা সশস্ত্র। তুমি জাতীয়তাবাদী মনে করো? ক্ষিতি গোস্বামী জাতীয়তাবাদী ছিলেন? আমার বাবা অবশ্যই জাতীয়তাবাদী ছিলেন এবং আমার নিজের দাদামশাই দেশ স্বাধীন করার সময় জেল খেটেছেন, উনি জেলে থেকেছেন এবং উনি অনুশীলন সমিতির সদস্য ছিলেন। তুমি ভারত তেরে টুকরে হোঙ্গে এই স্লোগান যখন বামপন্থীরা দেয়, তার বিরোধিতা করনি কেন তাহলে? বারবার করেছি। আমাদের কাছে রাষ্ট্র, ভারত রাষ্ট্র আগে, আমি আগে ভারতীয়, তারপর সমস্ত কিছু। আমি আগে ভারতের এই সময়ের এমন একজন সন্তান যে বুঝতে পারছে এই সময় রাষ্ট্রের গুরুত্ব কতটা, এই সময় রাষ্ট্রবাদিতার কত প্রয়োজন আছে, এবং পশ্চিমবঙ্গের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করছে পশ্চিমবঙ্গের সরকার এই সময়, কারণ তাদের আজকে উচিত কেন্দ্রীয় সরকারি যোজনাগুলোকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা। কিন্তু শুভ্রাংশুদা যে কথাটা বলছিল
তুমি তো বিশ্বাসঘাতকতা আরএসপির সাথেও করলে। রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি, সেখান থেকে ভারতীয় জনতা দল, আরএসপির লোকজন তো বিশ্বাসঘাতকতা বলবে না তোমাকে? দেখুন, আরএসপির মধ্যে যে কি কাজ করা দরকার, আমরা কেমনভাবে এগোতে পারি, এই প্রশ্ন নিয়ে, এই দাবি নিয়ে বহুবার যাওয়া হয়েছে, কিন্তু তোমার মতন আরএসপির বহু লোকজন এখন বলছো তুমি বিজেপি বা অন্যান্য দলে চলে যাচ্ছে। শুধু বলছেন না, তারা আমাকে কংগ্রাচুলেট তো করছেনই এবং তারা আসতে চাইছেন। দলগতভাবে আরএসপি নেতা নেত্রীরা তোমাকে কংগ্রাচুলেট করছে না, দলগতভাবে নয়, আসলে যারা ব্যক্তিগতভাবে, এবং যারা ব্যক্তিগুলো তো মিলেই দল হয়েছে, যারা ফিল্ডে কাজ করেন না, আজকে তারা বলছেন তুমি যা করেছো সঠিক কাজ করেছো, এগিয়ে যাও। কারণ এইভাবে যদি আমরা কোমর বেঁধে না নামি, তাহলে সত্যি সত্যি কোনো পরিবর্তন হবে না। তৃণমূলকে সরানো, অবশ্যই শাসককে সরানোর প্রয়োজন আছে, আর বামেদের এই সময় কোনো প্রাসঙ্গিকতা নেই, পশ্চিমবঙ্গে নেই, সারা ভারতবর্ষে নেই। সারা ভারতবর্ষেও নেই, সারা ভারতবর্ষে নেই। তারা সারা ভারতবর্ষে ভারত বিরোধী। তারা কেন্দ্রীয় সরকারের যে ওয়েলফেয়ার স্টেটের পরিকল্পনা কেন্দ্রীয় সরকার নিয়ে আজকে এগোচ্ছে তার বিরোধী। এই যে কস্তুরী বলছেন আপনি, যে মানে অন্যান্য অনেক সাপোর্ট পাওয়া যাচ্ছে, শুভেচ্ছা পাওয়া যাচ্ছে, তাহলে তো ঘরের মধ্যেও কোথাও যুদ্ধ করতে হচ্ছে, তাহলে সেই বাড়ি থেকে সেই সাপোর্ট পাওয়া যাচ্ছে কি? নিশ্চয়ই নয়। দেখুন, প্রথমত একজন রাজনীতি মনস্ক মানুষকে অন্য কারো কাছ থেকে আশ্রয় নিয়ে, ছায়া নিয়ে তবে সশস্ত্র বিপ্লবে অথবা বিপ্লবের রাস্তায় নামতে হবে, ভারতের দেশের জন্য রাস্তায় নামতে হবে, এ কথা কেউ কোথায় বলে যায়নি। আমার প্রতিপক্ষ যেমন থাকবেন, কারণ আমরা বৃহৎ ডেমোক্রেসি ভারতবর্ষ, আমরা তো আজকে শাসকের মতো বলবো না একটা সম্পূর্ণ আনপার্লামেন্টারি কথা যে বিরোধী শূন্য করে দেবো, এটা দাদাগিরি কথা, এটা আনপার্লামেন্টারি কথা, ভারতীয়দের কথা নয়। আজকে যেখানে ভারত সত্যি সত্যি বলতে পারে যে সে বিশ্বগুরু হতে চায়, আজকে ইস্ট সারা ভারতবর্ষকে এবং ইস্ট সারা পৃথিবীকে দেখাচ্ছে যে জীবনশৈলী কী, কেমন করে বাঁচতে হয়, কেমন করে যাপন করতে হয়। সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে যারা সত্যি সত্যি ভারতীয়ত্বের কথা বলছে, গঠনমূলক পরিবর্তনের কথা বলছে, এবং বাস্তবে যারা অন্যান্য 22টা প্রদেশে করে দেখিয়েছে, পশ্চিমবঙ্গটা বিগত 50 বছর ধরে পিছিয়ে আছে, শুধু মেয়ে কি বিরোধিতা করে যাব, এগোবো না, এরকম বাংলা তো আমরা চাই না, আমরা এগোতে চাই। তাহলে এতদিন এই প্রশ্ন তো হতেই পারে যে তাহলে এতদিন কেন এই ভাবনা চিন্তা সামনে আসেনি, আজকে হঠাৎ করে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।